সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত যদ্যপি আমার গুরু বইটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে লেখাপড়া কদ্দূর করছেন? আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজাক স্যার জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি অংশ টুইক্কা রাখার অভ্যাস করছেন? আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাহলে তো কোনো কামে আইব না। খ্যাত চষবার সময় জমির আইল বাইন্ধা রাখতে হয়। তারপর রাজাক স্যার শেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বার করলেন। গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পইরা সারসংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো এক আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্ট্রি অফ রাশিয়া বইটি নিয়ে হস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎ জোতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সে জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো তিনি দাঁড় করিয়েছিলেন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম: যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মান্ধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জুয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুই বদলে ফেলেছে, কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জুয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৃতকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেয়া হয়, তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বত্র পশ্চিম ইউরোপের বুর্জুয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জুয়ারা তাদের শোষণের নাক পাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়া আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্জুয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হল, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে। শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করেন, শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সোপর্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকবজা ব্যবহারের অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবী শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর ওপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসেব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদলবদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন।
এ বৃহৎ কলেবরের গ্রন্থের প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6-7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পিছনের টেবিলে রাখা যান, সময় এলে দেখ মনে। তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে লাগলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম। আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হায় হায়, করছেন কি, একেবারে বেবাক বইটা সারসংক্ষেপ করে ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চা খেতেও বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সে চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলবী আহমদ সাফা, লেনিনরে নিয়ে বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজিতে না লেখা বাংলাতে লিখলে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুধাবন করতে পেরেছেন, এটাই আমার বড় সান্ত্বনা। একথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বললেন, কেমনে কই কোন জিনিস ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পরে একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয়। এই বহে ওর কাছে কেউ ঘেঁষবার চাইত না। এখন নামটা মনে করতে পারতেছি না। এক সময় ভদ্রলোকের লগে আমার বেশ খাতির হইয়া গেল। এক সময় তিনি আমাকে লগে থাকতে আইলেন। এই সময়ে আমরা শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়ি ফিরবার লইছি, সে ভদ্রলোক আমার লগে আছিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লইছি, সে ভদ্রলোক আমার হাত ধইরা টেন্না নিয়ে কইল, এটাতে চরণ যাইত না, দেখছেন না কেমন হাড়জিরা মানুষ। আমি যত রিক্সা ঠিক করি একটা না একটা ওসিলা বাইর কইরা বিদায় কইরা দেয়। সেদিন বেবাক পথটা হাইটটা বাড়িতে ফিরতে হয়েছিল। মেহনতি মানুষের ওপর এই যে জাগ্রত সহানুভূতি, আমার মনে হয়েছে এইটাই সমাজতন্ত্রের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে ট্রটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছা হলো ট্রটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নিই। তাই জিজ্ঞেস করলাম, ট্রটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরা ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরিয়ে একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে আইসা আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইরা একটা ছোট বই আছে না, সেটার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন, সেটা দেখে আমার রবীন্দ্রনাথের একটি গানের দুটি পংক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ, চল চল সে পথে তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জুঁই। এখানে আমি নিজের কিছু কথা বলবো। পরবর্তীকালে রাজাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের মধ্যেখানে রেখে একটা গড় করে গ্রহণ করেছি। রাজাক সাহেব সারা জীবন কিছু লেখেননি কেন, এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজাক সাহেব উল্লেখ করার মতন কিছু লেখেননি কেন, সেই কৈফিয়ত একমাত্র তিনিই দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না। তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সে মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল।
তার মানসিক সূক্ষ্মতার এমন একটা সমুন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞানচর্চার সামাজিক প্রেক্ষিতটির কথা অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এই তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর বাড়ি, দালান, অট্টালিকা এ সকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞান চর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই কোনো। কিন্তু তাঁরা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তাঁরা জ্ঞানচর্চার কোন ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 থেকে 1947 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আইসিএস পাশ করেনি। একথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করা। দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বদান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প ও কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে ওই 3টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞান চর্চার চেয়ে আরও একটা বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞান চর্চার উত্তাপ আরও অবসিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতন নিবেদিত প্রাণ মানুষও নতুন কোনো গবেষণা কর্মে আত্মনিয়োগ করেননি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞান বিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যেও জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহত্তর অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটি অংশ। অনেক সময় উৎকৃষ্ট বীজও পাথরে পড়ে নষ্ট হয়ে যায়। আমার ধারণা রাজাক সাহেবের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। হ্যাঁ, রাজাক সাহেবের যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকত, অবশ্যই তাকে লিখতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে যে গবেষণা হয়েছে তার বেশিরভাগই চাকুরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজাক সাহেবের যদি সেই বালাই থাকত, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের হ্যারল্ড লাস্কির মৃত্যুর পর তাঁর লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে তিনি ফিরে আসতেন না। গোড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন তেন প্রকারের একটি থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন, তাহলেও হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে, তার মধ্যে রাজাক সাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছেন, মনে করেন রাজাক সাহেব একজন গোড়া মুসলিম লীগ সমর্থক। কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাতনে ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন, তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো। কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল, তাতে রাজাক সাহেবের সায় ছিল কাউটস্কির অনুকূলে। লেনিন রেনেগেড কাউটস্কি শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটস্কিকে কষে গালাগাল দিয়েছিলেন। এখন অনেকেই মনে করছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটস্কি যে বিতর্ক হয়েছিল, তাতে কাউটস্কির অবস্থানটি সঠিক ছিল। রাজাক সাহেবকে এভাবে বোধ করেই বিচার করা যায়, এ ট্রটস্কিয়াইট অ্যামাং দ্য মুসলিম লিগার্স। আমি রাজাক সাহেবের হয়ে কৈফিয়ত দেওয়ার কেউ নই, তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশের কাছ থেকে শুনে আসছি, আসলে অকারণে একটা রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজাক সাহেবের ভেতরে সার পদার্থ অধিক নেই। যদি কিছু বলার থাকতো, অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজাক সাহেব কেন লেখেননি সে জবাব দেওয়ার আমি কেউ নই। তারপরেও একটা কারণে রাজাক সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি মহাজনদের পন্থা অনুসরণ করে তাঁদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে, সেটা হলো এই: রাজাক সাহেব আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়।
যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন বাক্যালাপ করিনি। তিনি কথা বলেছেন, আমি শুনেছি। তিনি যে স্পিরিটে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারব না। যা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার এই রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মরণশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাপ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আমার সন্তারিখের ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি। কোনটা আগে কোনটা পরে পারস্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সেনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমি আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলোর মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার সকলে ধরে বসলেন, আমি না করতে পারলাম না। স্যার হুঁকা টানতে টানতে বললেন, ঠিক আছে, আপনি তখন একেবারে খাড়াইয়েই গেছেন, একটা ভোট আপনারা দিমুনে। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি। তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক। যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন, তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন, এক বর্ণও বাদ যায় না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন, আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিকচিহ্ন দিতে গিয়ে কোথায় যেন দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে গিয়ে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। সেজন্য লম্বা চড়া একটা গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সেনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন। নওয়াব বাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দি ফিকির খুব ভালো করে বুঝতেন। সে সময় মুসলিম রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপারে সই করিয়ে নিয়ে আসত। রাজ্জাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া পত্রিকাটি সেই সময়ে খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের ওপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ড রৌনক জাহানের ওপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ড রৌনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের উপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মানতে পারব না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদক তাকে গ্রিক দার্শনিক ডায়োজিনিসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়, এখানে অনেকেই তাকে ডায়োজিনিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ড রৌনক জাহান পাকিস্তান ফেলিয়ার অব ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দু অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করে। এই ডি.লিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি, পাজামা, একটা ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন
আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনার কথা উল্লেখ করলেন। আমি একবার মিস্টার এ কে ফজলুল হকরে গিয়া কইলাম, আমি আপনার জীবনীটা লেখবার চাই, আপনি যদি দয়া করে পারমিশনটা দেন কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুনে খেকাইয়া উঠা কইলেন, আমার জীবনে লেখতে চাও, নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি তখন গাঁও গ্রামে যান, মানুষের লগে এমন ব্যবহার করেন, তারা মনে করে জনম ভৈরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাগো সুখ দুঃখের অংশ লইতাছেন। তারপর গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লার লগে যখন গুড্ডি উড়ান, লোকজন দেখা আপনারে নবাব বাড়ির ফারজান্ত মনে করে। তারপর আপনি যখন আবার কলিকাতায় যাইয়া শ্যামাপ্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামাপ্রসাদের ভাই বইলা ডাক দেন, কলিকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামাপ্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নবাবগ লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলা ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। এই অভিনয় ক্ষমতার একটা ইনকোয়ারি আমি করবার চাই। আর নইলে আপনার আসল গুণপনা কোথায়, এটা তো আমাকে অজানা নাই। হক সাহেব হুঙ্কার সাইরা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুনে হক সাহেব হ হ কইরা হাসিয়া উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তার বেশি দূর এগোতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেছেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের বেগম। এ ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না কেমব্রিজে এ কে ফজলুল হকের ওপর গবেষণা করছিলেন। ফজলুল হক সম্পর্কিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয়। পরিচয়ের পর প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের কিছু পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন উমর, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রওনক জাহান, সর্দার ফজলুল করিম, ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মমতাজুর রহমান তরফদার, এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না। ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের স্নেহ রয়েছে। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময়ে স্মরণ করতেন। সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কেরও ওঠানামা আছে। একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এত প্রবল যে মতান্তর ঘটলে বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলী হাসানের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ হৃদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরেও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছিলেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায়ই বলতেন, তার যোগ্যতা বিশ্বমানের।